যখন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতেন, প্রশাসনিক সভা করতেন, বিজেপির এমএলএ থেকে শুরু করে সাংসদ কাউকে ডাকতেন না তিনি। সেই তাদেরকে যখন বিজেপি ক্ষমতায় এসেছেন, সেই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, কুণাল ঘোষকে এখন রোগী কল্যাণ সমিতির সদস্য পদ দেওয়া হবে, এটাও ভাবা যায়? এটা আশা করেন কোন মুখ নিয়ে? কুণালবাবুর লজ্জা বলে কিছু আছে বলে তো মনে হয় না। এই বিসি রয় শিশু হসপিটালে তাকে কার্যত রোগী কল্যাণ সমিতির সদস্য করা হবে, এই ঘটনা ভীষণভাবে হাস্যকর। যে কর্মীরা যাদের বিরুদ্ধে এতদিন লড়াই করলেন, যারা এইভাবে বিজেপির কর্মীদেরকে পেটালেন, সেই তাদের নেতাদের সঙ্গে আজ বৈঠক করতে হচ্ছে, চুপিসারে কথা বলতে হচ্ছে, তাদেরকে দল ভাঙানোর জন্য তাদেরকে নিতে হচ্ছে। এই নেতাদেরকে নেওয়া মানে পচা আলুদেরকে নেওয়া, আমার যেটা ব্যক্তিগত মতামত। এই পচা আলু যত ঢুকবে তত কিন্তু আলুর বস্তা ধীরে ধীরে ক্রমশই পুরোটা পচে গিয়ে তারপরে আপনারা দেখতে পাবেন বিজেপির সরকারটা উঠে যাচ্ছে এবং আবারও কংগ্রেস বা বামফ্রন্টের উত্থান হচ্ছে। এটা যদি বিজেপি না চায় তবে কোনো মতেই তাদের কিন্তু তৃণমূলের কোনো রকম নেতাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত নয়। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। মন্দির থেকে স্কুল এবং ইউনিভার্সিটি, কলেজ, সমস্ত ক্ষেত্রে একটা জিনিস আমরা অতীতে দেখেছি যে পার্শ্ববর্তী এলাকাগুলোতে নেশার আখড়া বসে। এই পশ্চিমবঙ্গের এমন কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে কার্যত সেটাকে বলা হয় নেশার আঁতুড়ঘর। যেমন ওই ধরুন কলকাতায় দাঁড়িয়ে একটি রয়েছে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে বারংবার অভিযোগ উঠেছে নেশার আঁতুড়ঘর এবং সেখানে যাবতীয় রকমের কুকর্ম সেগুলো কিন্তু ছাত্রছাত্রীরা চালান। বলা ভালো সেই বাম ছাত্র সংগঠনের অতি বাম যারা রয়েছেন, নাক্সালাইজড মুভমেন্টে যারা জড়িত থাকতে পারেন অদূর ভবিষ্যতে যদি এরকম কোনো মুভমেন্ট হয়, সেই তারা। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে এই যে মন্দিরের পাশে, স্কুলের পাশে, কলেজের পাশে 1 কিলোমিটারের মধ্যে এই ধরনের মদের ব্যবসা, এগুলো কি বন্ধ হবে না? এখন একটা নির্দেশিকা এসেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছেন যে মদের দোকান আর 1 কিলোমিটারের মধ্যে রাখা যাবে না। আপনি মদ বিক্রি করবেন, আপনাকে ট্যাক্স দিতে হবে এবং ট্যাক্স ফাঁকি দেওয়া কিন্তু আগের মতো আর চলবে না। আগে কি ছিল? আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থাকাকালীন তিনি কার্যত একটা সিস্টেম চালু করে দিয়েছিলেন যেখানে কর্পোরেট ওয়েতে দুর্নীতি চলতো। আপনাদের হয়তো বুঝতে অসুবিধে হচ্ছে না কোন নীতির কথা বলছি আমি। 30% তুমি রাখো, আমায় 70% দাও। এই যে 30-70-র কনসেপ্ট, এটা তৃণমূল কংগ্রেস আমদানি করেছে এবং এই যে সত্তা, তৃণমূলী সত্তা, এটাকে যেন, এই লেগাসিকে যেন বহন না করে বিজেপি, এটাই আমরা আশা রাখবো। সে কারণে দেখা যাচ্ছে যে ট্যাক্স ফাঁকি দিয়েছিল অতীতে বহু দোকানদার যারা রয়েছেন, মানে এই মদ ব্যবসায়ীরা, তারা ট্যাক্স দিতেন না। সেই ট্যাক্স দিতেন না, কাদের ট্যাক্স দিতেন? পুলিশদেরকে কিছুটা ঘুষ দিতেন, কিছুটা তৃণমূল নেতাদের ঘুষ দিতেন। এতেই তাদের পুরো যে সিস্টেম সেটা চলতো। আর সবথেকে বড় কথা, যে স্কুলের পাশে যখন একটি মদের দোকান থাকছে, আপনি কমপ্লেন করলে পুলিশ কোনো পদক্ষেপ নিত না আগে। এখন সেই পুলিশি পদক্ষেপ আপনারা দেখবেন, আপনারা লক্ষ্য করবেন আসল পুলিশ কেমন হয়। এখন সবেমাত্র এই নির্দেশিকা জারি করা হয়েছে, আগামীতে সেটা ইমপ্লিমেন্ট হবে, আপনারা দেখতে পাবেন। আজ সন্ধ্যাবেলায় একটা ঘটনা ঘটলো, আজকে মঙ্গলবার আপনারা জানেন। তো এই মঙ্গলবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নামটা আপনারা শুনেছেন। অতীতে এনার অঙ্গভঙ্গি আপনারা দেখেছেন, ভিডিও ভাইরাল হয়েছিল একসময়। কীরকম এনার পার্সোনালিটি, ক্যারেক্টার জনগণের সামনে পরিস্ফুট হয়েছে। স্বাভাবিকভাবেই এই ধরনের নেতাদের বিজেপির অ্যাকসেপ্ট করা উচিত নয়। এই ধরনের নেতাদেরকে যতই এনারা দলে সৎ থাকার চেষ্টা করুন না কেন, অতীতে এনারা হয়তো চুরি করেছেন, সে কারণেই এখন শেল্টারের আশায় বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। কেন হঠাৎ করে ঋতব্রতর নাম বলছি? নতুন একজন নাম শোনা যাচ্ছে, সন্দীপন সাহা। ইনি আবার তৃণমূল কংগ্রেসের এমএলএও বটে। তো এনারা দুজন কার্যত সন্ধ্যাবেলায় বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছেন। আপনারা জানেন যে রথীন্দ্রনাথ বসু এখন স্পিকার পদে রয়েছেন এবং সেখানে নাকি কাকতালীয়ভাবে নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দেখা হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, এটা সত্যি কাকতালীয় নাকি পরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা সেখানে গিয়েছেন? আপনারা জানেন 2 সপ্তাহ আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে পুরনো নিজ বাসভবনের কাছাকাছি অবস্থাতেই
শুভেন্দু অধিকারী এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দেখা হয়েছিল, সেখানে তারা হাসি মুখে কথা বলেছিলেন। এই যে একজন লিডারের এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আশা করা যায় না লিডারের কাছ থেকে, অন্তত শুভেন্দু অধিকারীর কাছ থেকে এমনটা আশা করা যায় না। কারণ কর্মীদের তো মনোবল ক্ষুণ্ণ হবে এতে করে। যে কর্মীরা যাদের বিরুদ্ধে এতদিন লড়াই করলেন, যারা এইভাবে বিজেপির কর্মীদেরকে পেটালেন, সেই তাদের নেতাদের সঙ্গে আজ বৈঠক করতে হচ্ছে, চুপিসারে কথা বলতে হচ্ছে, তাদেরকে দল ভাঙানোর জন্য তাদেরকে নিতে হচ্ছে। এই নেতাদেরকে নেওয়া মানে পচা আলুদেরকে নেওয়া, আমার যেটা ব্যক্তিগত মতামত। এই পচা আলু যত ঢুকবে তত কিন্তু আলুর বস্তা ধীরে ধীরে ক্রমশই পুরোটা পচে গিয়ে তারপরে আপনারা দেখতে পাবেন বিজেপির সরকারটা উঠে যাচ্ছে এবং আবারও কংগ্রেস বা বামফ্রন্টের উত্থান হচ্ছে। এটা যদি বিজেপি না চায় তবে কোনো মতেই তাদের কিন্তু তৃণমূলের কোনো রকম নেতাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত নয়। সাধারণত যারা ধরুন কর্মীরা রয়েছেন তাদের অ্যাকসেপ্ট করতে পারেন, কিন্তু বড় বড় নেতাদের তাদের যে বিজনেস মাইন্ডসেট সেটা কিন্তু চেঞ্জ হবে না। কাকতালীয়ভাবে বলুন বা বলুন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সাক্ষাৎকারকে তারা ডিফাইন করছেন যে এটা সৌজন্য বিনিময়। আচ্ছা ঋতব্রতবাবু, আপনি সৌজন্য বিনিময়ের কথা বলছেন? যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন সে সময় আপনি কতবার শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন একবার বলবেন? বাংলার জনগণ কিন্তু সেটা শুনতে চাইছেন। এখন যখন উনি মুখ্যমন্ত্রী হয়েছেন তখন ঘন ঘন ওনার কাছে গিয়ে আপনি কী বার্তা দিতে চাইছেন? যে আপনি শিগগিরই দলটা বদল করছেন। 5টা ফেজের কথা এর আগের প্রতিবেদনে বলেছিলাম। এই 5টা ফেজে এনাদের পদক্ষেপগুলো একই মনে হচ্ছে, এনারাও দল বদল করার জন্য পাটাকে আস্তে করে বাড়িয়ে রেখেছেন। আর এর পাশাপাশি কুণাল ঘোষকে নাকি রোগী কল্যাণ সমিতির সদস্যপদ দিয়ে দেওয়া হলো। এখন এটাও একটা অস্বাভাবিক বিষয়। আপনি সরকারে দেখছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী রয়েছে বিজেপির তরফ থেকে, অথচ তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষকে সমিতির যেটা রয়েছে রোগী কল্যাণ সমিতি সেখানে একেবারে সদস্য করে দেওয়া হচ্ছে। যে কুণাল একসময় মাইক বাজিয়ে কার্যত বলিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী চোর 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 চোরটা শিশির বাবুর ছেলেটা, এইভাবে চিৎকার করে করে কে বলেছিলেন, কে উস্কানি দিয়েছিলেন, প্রভাবিত করেছিলেন? এই কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষকে রোগী কল্যাণ সমিতির সদস্য করা হবে, এটা মানুষ বিশ্বাস করবে? আজ এখন একটা খবর উঠে আসছে যে এটা নাকি অগ্নিমিত্রা পাল বলছেন এটা সম্পূর্ণ রকমভাবে একটা মিথ্যা কথা, কারণ এই রকম কোনো তাদের কাছে কিন্তু প্রস্তাব পাঠানো হয়নি। অপরদিকে কুণালবাবু বলছেন আমার কাছে হার্ড কপি রয়েছে, আর প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাপ্রোচ করা হয়, তারপরে প্রথমে ফোন করা হয়, তারপরে হোয়াটসঅ্যাপে অ্যাপ্রোচ এবং এরপরে কার্যত বাড়িতে এসে একেবারে তাকে নাকি হার্ড কপি দিয়ে যাওয়া হয়েছে। শুনতেও ভীষণ দারুণ লাগে না আপনাদের? দারুণ ব্যাপার তো। একবার ভেবে দেখুন, সরকারে তৃণমূল কংগ্রেস রয়েছে, বিজেপির প্রায় 70খানা বিধায়ক রয়েছে এবং তাদের মধ্যে গুটি কয়েক বিধায়ক এমনও রয়েছেন কলকাতার যাদেরকে রোগী কল্যাণ সমিতির সদস্য করা হচ্ছে, তাদেরকে কোনো সমিতির প্রধান করে দেওয়া হচ্ছে। তো এই যে ব্যাপার, এই যে ঘটনাবলী, এই নমনীয়তা, এই আদর্শতা, এগুলো কি তৃণমূল কংগ্রেসের আমলে দেখা গিয়েছিল? বিজেপির আমলে কোত্থেকে আশা করেন এই কুণালবাবুরা, যারা অতীতে বিজেপির ডাকা বিভিন্ন মিটিংগুলোতে আসতেন না কেন্দ্রীয় সরকারের, মানে বিশেষত কেন্দ্রীয় মন্ত্রীদের? যখন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতেন, প্রশাসনিক সভা করতেন, বিজেপির এমএলএ থেকে শুরু করে সাংসদ কাউকে ডাকতেন না তিনি। সেই তাদেরকে যখন বিজেপি ক্ষমতায় এসেছেন সেই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, কুণাল ঘোষকে এখন রোগী কল্যাণ সমিতির সদস্য পদ দেওয়া হবে, এটাও ভাবা যায়? এটা আশা করেন কোন মুখ নিয়ে? কুণালবাবুর লজ্জা বলে কিছু আছে বলে তো মনে হয় না। এই বিসি রয় শিশু হসপিটালে তাকে কার্যত রোগী কল্যাণ সমিতির সদস্য করা হবে, এই ঘটনা ভীষণভাবে হাস্যকর। তো যাই হোক, দুর্নীতি এবং হিংসার অভিযোগ বরাবরই উঠেছিল যখন তৃণমূল কংগ্রেস ছিল, কিন্তু তৃণমূলের বিদায়ের পাশাপাশি যখন বিজেপি আগমন ঘটছে বিজেপির, তখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে হিংসার ঘটনা ঘটেছে। মানে যে সরকারের পরিবর্তন হচ্ছে তখন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তৃণমূলের নেতাদের মধ্যেও,
যে তারা আর কাটমানি তুলতে পারছেন না, তারা আর মানুষদেরকে শাসাতে পারছেন না, আর ওই যে আতঙ্ক সেটা তৈরি করতে পারছেন না। কেন? কারণ পুলিশ তো হাতে নেই, সমস্ত রকমের ফুটো মস্তান আজ ইঁদুরের মতো গর্তে গিয়ে লুকিয়েছেন। সে কারণেই বিজেপি ক্ষমতায় আসার পরে তৃণমূল নেতাদেরকে গ্রেপ্তার করেছে এবং সংখ্যাটা 70 পেরোলো আজকে, এই মঙ্গলবার দিন। আপনি যদি কোচবিহারের দিকে তাকান, আপনি যদি পশ্চিম বর্ধমানের দিকে তাকান, মুর্শিদাবাদে তাকান, নদিয়া, কলকাতা, বিধাননগর, হুগলি, বিশেষত সেই যখন বিধাননগরের কথা উঠবে তখন ওই দমকল মন্ত্রীকে আপনারা দেখতে পাবেন, সুজিত বসু, যাকে বলা হয় একসময় মিঠুন চক্রবর্তীর পিএ ছিলেন। কেউ কেউ আবার বলেন তিনি নাকি ওই এগরোল টেগরোল বিক্রি করতেন, চাউমিন, সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে এসে হেভিওয়েট বানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই যে একটা অভিযোগ বারংবার উঠেছিল যে তৃণমূলের নেতারা শাসিয়েছে বিজেপির নেতাদেরকে, কিছু ক্ষেত্রে তাদেরকে মারধর করেছেন, দুর্নীতি করেছেন, সব কিছুর বদলা এখন হচ্ছে, সকলকে জেলে পোরা হচ্ছে, বড় থেকে ছোট মাঝারি সমস্ত রকমের নেতা, টিএমসিপির জেলা সভাপতি, তারপরে টিএমসির ওই প্রধান রয়েছে, কিছু ক্ষেত্রে পৌরপতি, উপপৌরপতি, প্রাক্তন যারা রয়েছেন, সকলকে ধরে ধরে গারদে পোরা হচ্ছে। আর এক্ষেত্রে এটা কিন্তু তৃণমূলের কোনো ইস্যু নয়। তৃণমূলের ইস্যু এখন একটাই, তাদের মাথা ঘামানোর বিষয় একটাই, যে তাদেরকে কেন ঘর দেওয়া হচ্ছে না। কিসের ঘর? ওই যে বিধানসভায় আপনারা জানেন যে বিরোধীদের জন্য কিছু ঘর অ্যালটেড থাকে, অর্থাৎ বিরোধী দলনেতার একটা ঘর থাকে, বিভিন্ন বিধায়কদের নিজস্ব কিছু কিছু ঘর থাকে, সেই ঘরগুলা কেন তাদের জন্য খোলা হচ্ছে না? এর জন্য তারা কার্যত একেবারে চিঠি দিয়ে ফেলেছেন। কিন্তু যিনি রয়েছেন রথীন্দ্রনাথ বসু স্পিকার, তিনি স্পষ্টতই বললেন যে আমাদের একটু সময় লাগছে, আমরা ওই ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেমন একটা ঘর মানে প্রবীণ সাংসদ, প্রবীণ বিধায়কদের যেমন ঘর দেওয়া উচিত সেই রকম ঘরই আমরা দেব। তিনি কেন এমনটা টন্ট করলেন? কারণ অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে ছিলেন তিনি যে ঘরগুলো দিয়েছিলেন সেই ঘরের করুণ অবস্থা ছিল। বিরোধী দলনেতা থেকে শুরু করে অন্যান্য বিজেপির বিধায়ক যাদের ঘর দেওয়া হয়েছিল তাদের ঘরের অবস্থা একেবারে শোচনীয় ছিল। তো রথীন্দ্রনাথ বসু বলছেন যে আমরা যে ঘর দেব সেই ঘরে আপনারা দিব্যি বসে থাকতে পারবেন, এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর সবথেকে বড় কথা, এনারা এই তৃণমূল কংগ্রেস কতটা নির্লজ্জ আপনারা ভাবুন। এনারা এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মনে করেন, এবং নেতা মনে করেন না, মমতা বন্দ্যোপাধ্যায় চাপানোর চেষ্টা করছেন, সেটা একটু বিশ্লেষণের বিষয় রয়েছে। কিন্তু আপনারা ভাবলে অবাক হবেন, বিরোধী দলনেতার ঘর দেওয়া হয়নি, শোভনদেব চট্টোপাধ্যায়ের এখনও ঘর তিনি পাননি। সে কারণে তারা একটা চিঠি দিয়েছেন, এটা তাদের কাছে এখন সবথেকে বড় ইস্যু। তো সেই চিঠিতে স্বাক্ষর রয়েছে তাদের সাধারণ সম্পাদকের, মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যার অল ইন্ডিয়া র্যাঙ্কিং নেই, যার র্যাঙ্কিং রীতিমতো অল কালীঘাট তৃণমূল কংগ্রেস হওয়া উচিত। তো সেই তৃণমূল কংগ্রেস চিঠি দিচ্ছেন, আর তাদের চিঠিতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আর হাস্যকর বিষয় সেইটা, যেটা হচ্ছে কি, যে উনি রীতিমতো পরিষদীয় যে দল রয়েছে সেই পরিষদীয় দলের কেউ নন, অথচ তার চিঠিতে স্বাক্ষর রয়েছে। তো এটা একটা হাস্যকর বিষয়। স্পিকারও এর জন্য বলে দিয়েছেন এটা তো সঠিক নিয়ম নয়। আপনি বিধানসভায় রয়েছেন, পরিষদীয় দলে রয়েছেন, সুতরাং আপনি লিখতে পারেন, চিঠিতে আপনি সই করতে পারেন। একজন অন্য কোনো থার্ড পার্সন এসে সেটা করছে, সেটা কি মানা যায়? এটা আইন শৃঙ্খলা বিরোধী। সুতরাং এটা নিয়েও একটা বরাবরই কিন্তু প্রশ্ন উঠেছে। আর বর্তমানে সবথেকে প্রাসঙ্গিক বিষয় হলো অন্নপূর্ণা ভাণ্ডার এবং মা ক্যান্টিন। বলা হচ্ছে 5 টাকার বিনিময়ে কার্যত এখন একদিন মানে 5 দিন ডিম ভাত এবং এর পাশাপাশি মাছ ভাতও দেওয়া হবে 5 টাকার বিনিময়ে। সুতরাং এই যে পদক্ষেপগুলো যেগুলো শুভেন্দু অধিকারী নিচ্ছেন, সেগুলো কিন্তু যুগান্তকারী পদক্ষেপ। কিছুক্ষণ আগে পর্যন্ত টেলিভিশনে দেখছিলাম যে এখন থেকে আর সরকারি পরীক্ষাগুলোতে ফর্ম ফিল আপের জন্য অন্তত কোনো টাকা গুনতে হবে না ছাত্রছাত্রীদেরকে। এমনিতেই বেকার যুবক যুবতীদের সমস্যার অভাব নেই। একজন ছাত্র যখন বাসে করে পড়াশুনো করতে যাচ্ছেন ইউনিভার্সিটি বা কলেজে, কিছুটা দূরে ধরুন ওই 50 কিলোমিটারের কাছাকাছি যখন যাচ্ছেন, তখন তাকে ভাড়া গুনতে হয় পুরোটা। 60 টাকার ভাড়া হলে 60 টাকা দিতে হয়, 10 টাকা কনসিডারেশনে আনা হয় না। উপরন্তু কন্ডাক্টরের ভীষণ খারাপ ব্যবহার আমি নিজেই প্রত্যক্ষ করেছি। এইগুলোর পরিবর্তন হওয়া উচিত। আমার সঙ্গে এক সাক্ষাৎকার আমি নিয়েছিলাম সেই এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য,
তাকে কথা বলেছিলাম যে এই যে ভাড়াগুলো নেওয়া হয় 1/3 নিলেও তো মানা যায়, 10 টাকাও তারা কমাতে চান না 60 টাকার মধ্যে। তিনি বলেছিলেন আমরা একটা স্মারকলিপি দেব নিশ্চিতভাবে, দেখা যাক কতদূর কি হয়। কিন্তু এই পদক্ষেপগুলো যেগুলো নিচ্ছেন শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে যুগান্তকারী পদক্ষেপ, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হোক এবং সেই যে যুবকদের জন্য 3000 টাকার একটা ব্যবস্থা করা এবং সর্বোপরি প্রতি বছর এসএসসি করার একটা প্রতিশ্রুতি দেওয়া, এইগুলোতেই তো সাধারণ মানুষ এখন ভীষণ খুশি রয়েছেন। কেউ কেউ কারোর গাত্রদাহ হচ্ছেন, কেউ দেখছি স্ট্যাটাসে লিখছেন যে এতদিন ভাতার বিরোধিতা করা হতো, এখন তারাই ভাতা দিচ্ছেন। আসলে তারা না গোটা বিষয়টাকে আলোচনার মধ্যেই আনতে চান না। আপনি যখন একজনকে 3000 টাকা দিচ্ছেন, এই ধরুন আমার পরিবারে 4 জন আমরা রয়েছি, তো 4 জনের মধ্যে আমার এক দাদা রয়েছে আর আমি রয়েছি, আমার বাবা মা রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমায় দিচ্ছে যুবক ভাতা 3000 টাকা, আমার দাদাকে দিচ্ছে 3000 টাকা যতদিন না চাকরি পাচ্ছি, আমার বাবা পাচ্ছে আবার 2000 টাকা ওই বৃদ্ধ ভাতা, আবার মা পাচ্ছে 3000 টাকা। তাহলে একবার ভেবেই দেখুন যে প্রায় 10,000 টাকা আপনার বাড়িতে ঢুকছে, এর পাশাপাশি আপনি আবার স্কলারশিপ পাচ্ছেন। তো এই যে পরিস্থিতি, আপনি যখন 10,000 টাকা কাউকে দিচ্ছেন কোনো ফ্যামিলিতে, এতে কিন্তু অর্থনীতির চাকা ঘুরছে। পরিবারের আয় যত বাড়বে তত কিন্তু তাদের ব্যয় বাড়বে, এবং ব্যয় যত বাড়বে মার্কেট ভ্যালু বাড়বে, মার্কেটে দাঁড়িয়ে জিনিসপত্রের চাহিদা বাড়বে, এতে করে কর্মসংস্থান অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। এই স্বাভাবিক একটা বিষয়কে বোঝানো কিন্তু মুশকিল। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির লোকেরা এই বিষয়গুলো না বুঝতে চান না। আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে যে শুভেন্দু অধিকারীর নতুন মুখ্যমন্ত্রী হওয়া, বিভিন্ন রকমের পদক্ষেপ এখন তিনি গ্রহণ করছেন, কতদিন তার এই নিউট্রাল মানসিকতা বজায় থাকে, কতদিন তিনি একেবারে বিজেপির হয়ে কাজ করেন, বলা ভালো ওই তৃণমূলী সত্তা যেন ফিরে না আসে, তার মধ্যে কোনো লোভ লালসাও যেন তাকে আর ছুতে না পারে। নিশ্চিতভাবে কতদিন কি এটা চলে সবাই চেয়ে রয়েছেন সেই দিকেই। আপনাদের মতামত, সুচিন্তিত মতামত নিশ্চিতভাবে লিখে জানাবেন। আপাতত এই প্রতিবেদনটি এতটুকু রাখছি। অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন।